নমস্কার, আমার নাম সুব্রত বর্মন। আমি সুদর্শননগর PHSB বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক। আজ আমাদের পাঠ্য বিষয় হলো সন্ধির একটি প্রকার স্বরসন্ধি। কেমন? বিগত ক্লাসগুলোতে আশা করছি তোমরা ছিলে এবং সেখানে স্বরসন্ধির বিভিন্ন সূত্র সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা স্বরসন্ধির যে শেষ দুটো সূত্র সেটা আলোচনা করব, কিন্তু তার আগে যে সমস্ত সূত্রগুলো আলোচনা করা হয়েছে এবং স্বরসন্ধি সম্বন্ধে এবং সন্ধি সম্বন্ধে যেগুলো আলোচনা করা হয়েছে, আশা করছি সকলে তোমরা সেগুলো শুনেছ। যদি কেউ না শুনে থাকো তাদের জন্য এবং যারা পড়েছো ভালো তাদের জন্য আবার একবার এগুলোর উপরে খুব অল্প সময়ে একবার একটু রিভিশন দিয়ে এসেই তারপরে আমরা আবার এই আজকের পাঠ্য বিষয়ের যে শেষ দুটো সূত্র সেখানে যাব। কেমন? তাহলে দেখো, সন্ধি সম্বন্ধে আমরা প্রথমে কি বলেছিলাম, যে সন্ধি কাকে বলে। সন্ধির সংজ্ঞায় কি বলা ছিল, যে পরসন্নিকর্ষ সংহিতা, অর্থাৎ অত্যন্ত কাছাকাছি থাকা দুটো বর্ণ বা অত্যন্ত পাশাপাশি থাকা দুটো বর্ণ যখন একে অপরের সাথে মিলিত হচ্ছে তখন তাকে আমরা বলছি সন্ধি। কেমন? এবার এই সন্ধির প্রকারগুলো এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া আছে নিচে। আমরা জেনেছিলাম সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কেমন? তার মধ্যে স্বরসন্ধি কোনটা? পাশাপাশি দুটো বর্ণের যখন মিলন হবে তখন সেই বর্ণগুলো কি বর্ণ? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? কেমন? তো তার উপরে ভিত্তি করে স্বরসন্ধির নামকরণ হয়েছে এই কারণে যে পাশাপাশি যে দুটো বর্ণের মিলন হবে সেই দুটো বর্ণ অবশ্যই স্বরবর্ণ হবে, সেই জন্য এর নাম হয়েছে স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধির সংজ্ঞায় আমরা খুব সহজেই বলতে পারি যে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে আমরা বলছি স্বরসন্ধি। এটাই আমাদের কয়েকদিন ধরে পাঠ্য বিষয় ছিল। এবার দেখো, স্বরসন্ধিকে আরেকটা নামে অভিহিত করা হয়, তার নাম হচ্ছে অৎসন্ধি। কেন বলা হয়? কারণ সংস্কৃত স্বরবর্ণমালায় স্বরবর্ণগুলোকে অচ বলা হয়। সংস্কৃত স্বরবর্ণমালায় স্বরবর্ণগুলোকে অচ বলা হয়, তাই এই স্বরসন্ধির আরেক নাম হলো অৎসন্ধি। কেমন? ঠিক তেমন ভাবে ব্যঞ্জন সন্ধির আরেক নাম হলো হল সন্ধি। কেন? কারণ ব্যঞ্জন বর্ণগুলোকে সংস্কৃত ব্যঞ্জন বর্ণমালায় হল বলা হয়। কেমন? এবার ব্যঞ্জন সন্ধি কাকে বলে? যেমন করে স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে আমরা স্বরসন্ধি বলছি, ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে খুব অনায়াসেই আমরা ব্যঞ্জন সন্ধি বলতে পারি। কিন্তু তা সত্ত্বেও ব্যঞ্জন বর্ণে কি শুধুমাত্র ব্যঞ্জন বর্ণই থাকে? স্বরবর্ণের কি কোনো প্রভাব থাকে না? থাকে। কিভাবে বলছে দেখো, ব্যঞ্জন বর্ণ যে দুটো বর্ণের মিলন হবে সেই দুটো বর্ণের মধ্যে যদি একটিও ব্যঞ্জন হয় তাহলে সেটাকে আমরা ব্যঞ্জন সন্ধি বলতে পারি। অর্থাৎ প্রথম অংশের শেষ বর্ণ এবং শেষ অংশের প্রথম বর্ণ, এই দুটো বর্ণের যখন মিলন হবে তখন এই দুটো বর্ণ মধ্যে যে কোনো একটা বর্ণ যদি ব্যঞ্জন বর্ণ হয় তাহলেই আমরা কিন্তু খুব সহজেই এটার নাম ব্যঞ্জন সন্ধি বলতে পারি বা ব্যঞ্জন সন্ধি বলে সেটাকে চিহ্নিত করতে পারি। এবারে দেখো, সেটা স্বরবর্ণ হতে পারে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ হতে পারে, আবার ব্যঞ্জন বর্ণের সঙ্গে আবার স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ হতে পারে। কেমন? এবারে লাস্ট বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কাকে বলে? খুব সহজ, বিসর্গের সঙ্গে যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মিলন হবে তখন তাকে আমরা বলবো বিসর্গ সন্ধি। ঠিক আছে? এবার এই হলো স্বরসন্ধি বা সন্ধির সমস্ত একটা প্রকার রেখাচিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এবার আমরা সন্ধির প্রয়োজনীয়তা সম্বন্ধে একটু জেনেছিলাম। কি জেনেছিলাম? যে সন্ধি আমরা কোথায় করব কোথায় করব না সেটা সম্পূর্ণ বক্তা বা লেখকের ইচ্ছাধীন, তার ইচ্ছের উপর সেটা নির্ভর করে। কিন্তু তা সত্ত্বেও এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা সন্ধি অবশ্যই করতে পারি, না করলে সেখানে অন্যরকম সমস্যা হতে পারে। এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের সন্ধি অবশ্যই করতে হবে। কোন কোন ক্ষেত্র? দেখো, ধাতু এবং প্রত্যয়ের ক্ষেত্রে যখন আমরা ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করি, যখন একটা ধাতুর সঙ্গে প্রত্যয়কে যোগ করি বা ধাতুর সঙ্গে উপসর্গকে যোগ করি, ঠিক আছে? যেমন ধরো ভূ, কেমন? এটা একটা ধাতু। এবার এই ভূ ধাতুর সঙ্গে যখন আমি তাজ প্রত্যয় যোগ করব, তখন আমাকে এটাকে সন্ধি করতে হবে। কেমন? সন্ধি করেই এখানে একটা পদ হবে ভূত্বা। কেমন? এখানে একটা পদ হবে ভূত্বা। ঠিক এইভাবে আবার ধাতুর সঙ্গে সামনে যদি উপসর্গ যোগ করি, অর্থাৎ ধাতু এবং উপসর্গের প্রয়োগ, ঠিক আছে? তাহলে ধাতুর সঙ্গে যদি সামনে যেমন পরা ভূ, কেমন? এই দুটোকে যখন যোগ করব তখন আবার একটা নতুন শব্দ আমাদের সামনে আসবে। ঠিক আছে? বা পরার জায়গায় যদি আমি এটাকে অনু করি তাহলে কি হবে? অনু। তাহলে এটা একটা উপসর্গ আর এই উপসর্গের সঙ্গে একটা ধাতু যোগ হচ্ছে,
কেমন? তাহলে উপসর্গের সঙ্গে ধাতু যোগ হয়ে একটা নতুন ক্রিয়াপদ গঠন করছে। তো এইভাবে ধাতু প্রত্যয়ের ক্ষেত্রে, আবার শুধুমাত্র প্রত্যয়ের ক্ষেত্রে আরেকটা বিশেষ ক্ষেত্র আছে, সেটা হচ্ছে সমাস, বা আমরা বলতে পারি এক অধিকরণ। সমাস কথার অর্থ সংক্ষিপ্ত করা, অর্থাৎ অনেকগুলো পদকে যখন আমরা একটা পদের মধ্যে নিয়ে আসি, সংক্ষেপ করে একটা পদে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের সন্ধি অবশ্যই করতে হয়। কেমন? তাহলে দেখো, সন্ধি সম্বন্ধে জানলাম, সন্ধির প্রয়োজনীয়তা সম্বন্ধে জানলাম। এবারে সন্ধির যে বিশেষ অংশগুলো আমরা জেনেছিলাম, বা স্বরসন্ধির যে সূত্রগুলো, সেটা ছিল সবর্ণে দীর্ঘ, পরবর্ণে গুণ, পরবর্ণে বৃদ্ধি। মূলত এই তিনটে সূত্র আমরা আগের দিন পড়েছি। সবর্ণে দীর্ঘটা কি ছিল? এটা একটু মুচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, সবর্ণে দীর্ঘ কি বলা হয়েছিল? সবর্ণে দীর্ঘে বলা হয়েছিল যে স্ববর্ণগুলো, অর্থাৎ স্বরীয়, স্বরিয়া, অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, হ্রস্বরি দীর্ঘরি, এই যে বর্ণগুলো, এগুলো একে অপরের স্ববর্ণ। তাই এই বর্ণগুলো যখন একে অপরের সাথে যোগ হবে, যেভাবেই যোগ হোক না কেন, আগে পরে, আগে অ থাকতে পারে, তারপরে আ থাকতে পারে, আবার কোনোটাতে আগে আ আছে, পরে অ আছে, যেভাবেই যোগ হোক না কেন, সব সময় দীর্ঘটা হবে। কেমন? অ যোগ আ ইজ ইকুয়াল টু আ। কেমন? আবার যদি আমি দীর্ঘই প্লাস হ্রস্বই এভাবে যোগ করি, তাহলে কিন্তু সবসময় দীর্ঘটাই আমি যোগ করে যোগফল হিসেবে পাবো, বা সন্ধিতে পেয়ে যাব। অর্থাৎ স্ববর্ণগুলো একে অপরের সাথে যখন যুক্ত হবে, তখন তাদের দীর্ঘটা হবে। দীর্ঘ কি জিনিস? দীর্ঘ হচ্ছে স্বরবর্ণগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি উচ্চারণের কালের উপর ভিত্তি করে: হ্রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর। হ্রস্বস্বর হলো একমাত্রা, দীর্ঘস্বর হলো দ্বিমাত্রা, এবং প্লুতস্বর হলো ত্রিমাত্রার স্বর। কেমন? তো প্লুতস্বর আমাদের লাগে না, খুব একটা লাগে না। আমরা হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর করছিলাম। যেমন একটা হ্রস্বই, এটা হ্রস্ব, এটা উচ্চারণ করতে খুব কম সময় লাগে, তাই এটা হ্রস্বস্বর। কেমন? আর একটা আছে, দেখো, এই সবর্ণ দীর্ঘই, এটা উচ্চারণ করতে অনেকটা বেশি সময় লাগে। কেমন? তাই এটাকে আমরা বলছি দীর্ঘস্বর। তাহলে এই দুটো বর্ণের যখন যোগ হবে, তখন অবশ্যই দীর্ঘইটাই আমাদের সন্ধি হিসেবে আসবে। কেমন? তো এই হলো সবর্ণে দীর্ঘসূত্রের বিষয়। এরপরে আমরা পরবর্ণের গুণে কি পড়েছিলাম? পরবর্ণের গুণে ছিল যে অ বা আয়ের সাথে, ভালো করে খেয়াল করবে, পরবর্ণের গুণে, অর্থাৎ এই সূত্রটাতে আমরা কি জেনেছিলাম? আমরা সবর্ণের দীর্ঘ জানলাম, এবারে আমরা পরবর্ণের গুণ। সেখানে আমরা কি জানছি? যে অ অথবা আ, যে কোনো একটি বর্ণের সঙ্গে যখন আমরা হ্রস্বই অথবা দীর্ঘই যোগ করব, তখন আমরা এই দুটোর যোগফলে যে বর্ণটা পাবো, সেটা হয়ে যাবে এ। কেমন? আর কি জেনেছিলাম? যখন অ বা আয়ের সাথে হ্রস্ব বা দীর্ঘ এই দুটো বর্ণ যোগ করব, তখন আমরা এখানে ও পেয়ে যাব। কেমন? আর কি জেনেছিলাম? যখন হ্রস্বই এবং দীর্ঘই এই দুটো বর্ণ যোগ হবে, তখন আমরা এখানে অর পেয়ে যাব। অর। কেমন? এগুলো হচ্ছে গুণ বর্ণ, আমরা আগের ক্লাসে এগুলো জেনেছি। কেমন? আর একটা যেটা ছিল, সেটা হচ্ছে লি। যখন লি থাকবে, অর্থাৎ অ এবং আ এর সঙ্গে যখন লি এর গুণ হবে, তখন আমরা একটা বর্ণ পেয়ে যাব, সেটা হচ্ছে অল। কেমন? এই হলো তোমাদের পরবর্ণের গুণ, এগুলো আমরা আগের দিন জেনেছিলাম। এরপরে বৃদ্ধিতে আমরা কি জেনেছিলাম? বৃদ্ধিতে আমরা জেনেছিলাম যে সেম অ এবং আয়ের সঙ্গে, বৃদ্ধিতে আমরা জেনেছিলাম অ আর আ এর সাথে যখন আমরা এ কিংবা ওই গুণ করি, বৃদ্ধি করি, তখন আমরা এখানে ওই পাই। আবার যখন আমরা ও এই দুটো অ এবং আয়ের সঙ্গে যোগ করি, সন্ধি করি, তখন আমরা এখানে ও পেয়ে যাই। কেমন? তাহলে এই ছিল আমাদের পরবর্ণের বৃদ্ধি। সবর্ণে দীর্ঘ, পরবর্ণে গুণ, পরবর্ণের বৃদ্ধি, এই সূত্রগুলো আমরা জেনেছিলাম। আজকে আমাদের বিষয় হলো অন্তস্থ বর্ণের আদেশ, এবং এই অন্তস্থ বর্ণের আদেশ আমরা বিগত দিনে অলরেডি শুরু করে দিয়েছিলাম। সেখানে প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা আমরা জেনেছিলাম। কেমন? দেখো, অন্তস্থ বর্ণ কাকে বলে? তুমি যদি সংস্কৃত ব্যঞ্জন বর্ণমালায় যাও, তাহলে দেখবে অন্তস্থ বর্ণ বলতে বোঝায় অন্তস্থ বর্ণ। এই অন্তস্থ বর্ণ মূলত চারটে।
কি কি? অন্তঃস্থ জ, বয়সন র, ল আর ব। তাহলে এই চারটে বর্ণকে আমরা অন্তঃস্থ বর্ণ বলবো এবং একে একে স্বরসন্ধির ক্ষেত্রে এই চারটে বর্ণের আগম হবে, কেমন, বা আদেশ হবে বলতে পারো। তো সেই জন্য এটার নাম অন্তঃস্থ বর্ণ। এবং এই অন্তঃস্থ বর্ণের নামকরণের আরেকটা তাৎপর্য হলো এই যে ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে আমরা বলি স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ, কেমন, গুলিয়ে যাচ্ছে না তো? তাহলে আমরা স্বরসন্ধি পড়ছিলাম, স্বরসন্ধি পড়তে গিয়ে তিনটে সূত্র জেনে নেওয়ার পরে আমরা এই অন্তঃস্থ বর্ণের আদেশ পড়ছি এবং সেখানে অন্তঃস্থ বর্ণ কেন, সেই অন্তঃস্থ নামটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করছি। যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলে এবং তারপরে এই অন্তঃস্থ জ, বয়সন র, ল আর ব এই চারটে বর্ণের অবস্থান এবং তারপরে যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে উষ্ম বর্ণ, কেমন? তাহলে লক্ষ্য করো যে স্পর্শ বর্ণ এবং এই পাশে রয়েছে একেবারে নিচে উষ্ম বর্ণ এবং দুটোর মাঝখানে রয়েছে এই বর্ণগুলো। তাহলে এই বর্ণগুলো মাঝখানে রয়েছে বলে এদের নাম হয়েছে অন্তঃস্থ বর্ণ, কেমন? আশা করি বোঝাতে পারছি। তাহলে অন্তঃস্থ বর্ণ বলতে এই চারটে বর্ণকে আমরা বুঝি এবং এই চারটে বর্ণ কি করে একে একে আগম হবে তার এক একটা করে সূত্র আমি তোমাদের লিখে দেখাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই খাতা, বই, কলম নিয়ে বসেছো, অবশ্যই এগুলোকে নোট করবে, বইতেও অবশ্যই পাবে। দেখো, তাহলে অন্তঃস্থ বর্ণের মধ্যে অন্তঃস্থ জটা আমরা প্রথমে পড়ছি যে হ্রস্বই, আমরা অবশ্যই 1 নম্বরটা পড়ছি, হ্রস্বই এবং দীর্ঘই, অথবা এই দুটোর মধ্যে যে কোনো একটার সঙ্গে এই দুটো বর্ণকে ছাড়া বাকি যে অন্য বর্ণগুলো অর্থাৎ অন্য স্বরবর্ণগুলো সেগুলোর যদি আগম হয়, সেগুলোর যদি আমরা সন্ধি করি তাহলে বাকি স্বরবর্ণ, কেমন? কি বলতে চাইছি আমি? হ্রস্বই এবং দীর্ঘই এর সাথে বাকি স্বরবর্ণ মানে অবশ্যই এই দুটোকে বাদে, মানে হ্রস্বই আর দীর্ঘই এই দুটোকে বাদে, কেমন? তাহলে এই দুটোর সঙ্গে এই দুটোই বাদে অন্য কোনো স্বরবর্ণ যেগুলো রয়েছে সেগুলোকে যদি যোগ করি তাহলে আমরা এই হ্রস্বই এবং দীর্ঘই এর স্থানে, হ্রস্বই দীর্ঘই এর স্থানে যেটা পাবো সেটা হলো অন্তঃস্থ জয়ে হসন্ত, কেমন পেলাম? আর এই অন্তঃস্থ জয়ে হসন্ত যখন বসবে তখন এটা জ ফলা রূপে বুঝবে। জ ফলা কি? জ ফলা ঠিক এই রকম, অর্থাৎ বর্ণের পরে আমরা যে জ ফলাটা দিই সেই অন্তঃস্থ জটা এটা, কেমন? তাহলে জ ফলাটা এইভাবে বসবে, যে জ বর্ণের আদেশ হবে সেই জটা জ ফলা রূপে বসবে, কেমন? একটা এক্সাম্পল নিয়ে নিই, কেমন? যেমন ইতি যোগ আদি। দেখো এখানে কি বলেছিল, একটা শেষ বর্ণ হ্রস্বই থাকতে হবে। দেখো আছে হ্রস্বই অথবা দীর্ঘইয়ের মধ্যে আমরা হ্রস্বই পেলাম, তাহলে ইতির শেষ উচ্চারণে আছে হ্রস্বই পেয়েছি এবং তার সাথে এখানে আছে আ, আছে না? আদির আ, তাহলে ই আর আ বলেছিল ই, হ্রস্বই এবং দীর্ঘই এই দুটো বাদে যে কোনো একটা বর্ণ থাকলেই হবে। তার স্বরবর্ণমালায় হ্রস্বই বাদ দিয়ে, হ্রস্বই এবং দীর্ঘই বাদ দিয়ে আ একটি বর্ণ, তাই আ বর্ণে যখন যোগ হয়েছে তখন এই হ্রস্বই এর স্থানে যোগ করে অন্তঃস্থ জয়ে হসন্ত হয়ে যাবে, কেমন? তাহলে পদটা কি হবে? আর পরেরটা কিন্তু সেম থাকবে, আদিটা যেমন ছিল এই আটা ঠিক সেম থাকবে। তাহলে হ্রস্বই স্থানে যদি জ হয়ে যায় তাহলে আমি এই হ্রস্বইটাকে ছোট করে মুছে দিই, দিয়ে এটাকে জয় হসন্ত করে দিই, তাহলে এটাকে জয় হসন্ত করে দিই, কেমন? তাই যদি হয় তাহলে দেখো হ্রস্বইটা মুছে গিয়ে জয় হসন্ত হলো, কেমন? তাহলে হলো ইত্য হ্রস্বই তয়জ ফলা হয়ে গেল এরকম, তাই না? ইত্য, এই আটা এর মধ্যে চলে এলো, আকার ইত্যা আর দি পরে রইলো, এর সঙ্গে যোগ করে দিলাম ইত্যাদি, বোঝা গেল? ঠিক তেমন করেই নদীযুক্ত অম্বু, নদীযুক্ত অম্বু ইজ ইকুয়াল টু নদ্যম্বু, কেমন? তাহলে এখানে কিন্তু জ ফলাটা অন্তঃস্থ জয়ের যে আগম হলো সেটা কিন্তু আদেশ হলো, সেটা অবশ্যই অন্তঃস্থ জ বর্ণ না বসে জ ফলা রূপে বসলো যুক্ত বর্ণ হিসেবে, কেমন? এরপরের সূত্র, এরপরের সূত্র হ্রস্বই এবং দীর্ঘইয়ের সঙ্গে বাকি বর্ণগুলো আমরা যোগ করেছিলাম, এবার হ্রস্বই দীর্ঘইয়ের জায়গায় হয়ে যাবে হ্রস্ব এবং দীর্ঘ, কেমন? হ্রস্ব এবং দীর্ঘ, তাহলে অন্তঃস্থ জটা কমপ্লিট। এবার দেখো ব কিভাবে বয় আসবে দেখাচ্ছি, হ্রস্ব এবং দীর্ঘ এই দুটো বর্ণের সঙ্গে এই দুটো বর্ণের সঙ্গে এই দুটো বর্ণ বাদে বাকি স্বরবর্ণ, বাকি
স্বরবর্ণ। কেমন? তাহলে এই দুটো বর্ণের সঙ্গে এই দুটো বর্ণ বাদে বাকি যে স্বরবর্ণগুলো হবে সেইগুলো যোগ করে আমরা এই দুটোর স্থানে অর্থাৎ হ্রস্ব এবং দীর্ঘ এর স্থানে পেয়ে যাব বয়ে হসন্ত। আর বয়ে হসন্তটা কিভাবে বসবে? অন্তস্থ জ যেমন বসেছিল জ ফলা রূপে, তেমন বটা ব ফলা রূপে বসবে। আর ব ফলার নির্দিষ্ট কোনো রূপ নেই, তাই তো? এটা যুক্ত বর্ণের সঙ্গে বর্ণ একেবারে পূর্ণ বর্ণ হিসেবেই একটা বসে। তাই একটা যদি আমরা উদাহরণ নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাবো যে অনু প্লাস অয় বিসর্গ। কি আছে? অনু প্লাস অয়। এখানে কোন বর্ণ আছে দেখো, প্রথম অংশের শেষ বর্ণ আছে হ্রস্ব আর শেষের অংশের প্রথম বর্ণ আছে অ। তাহলে আমরা এই দুটো বর্ণের মধ্যে একটা পেয়েছি, আর এইটাকে বাদ দিয়ে আর একটা বাকি স্বরবর্ণের মধ্যে একটা পেয়েছি অ। কেমন? তাহলে এই দুটোকে যখন যোগ করব তখন এই উ এর স্থানে হয়ে যাবে ব, বয়ে হসন্ত। কেমন? কি হয়ে যাবে? বয়ে হসন্ত। তাহলে আমি উটাকে মুছে দিচ্ছি, উ এর জায়গায় খুব সহজভাবেই আমরা এখানে ব লিখতে পারি, তাহলে বয়ে হসন্ত। কেমন? এবার এই জায়গায় যদি বয়ে হসন্ত হয়ে যায় তাহলে উটা উঠে যাবে অনু থেকে, উ থেকেই বয়ে হসন্ত বসেছে, তাহলে এই জায়গাটা নয় বয়ে হয়ে যাবে। তাহলে অ ন আর এই ব একসঙ্গে যুক্ত হয়ে অন্ন, এই অটা এর মধ্যে চলে এলো, সেজন্য একটা বয়ে হসন্ত আর ব অ এই দুটো মিলে একটা পূর্ণ ব্যঞ্জন বর্ণ ব এখানে বসলো, আর তার সাথে অন্তঃস্থয় বিসর্গ পড়ে রইলো, তাহলে এটা হয়ে গেল অন্যয়। কেমন? আশা করি আমি বোঝাতে পেরেছি। আরেকটা যদি উদাহরণ নিই তাহলে দেখো সু যোগ অল্প বিসর্গ, সু যোগ অল্প। তাহলে এখানে কি হবে? সুতে আছে উ প্লাস অতে আছে অ, তাহলে উ এর স্থানে কি হবে? উ এর স্থানে হবে ব হসন্ত। আর বয় হসন্তটা এখানে যখন বয় হসন্ত হবে এখানে সুটা উঠে গিয়ে এখানে কি হবে? শয়ে বয়ে, তাই তো? আর অটা এর মধ্যে চলে এলো, তাই পদটা হয়ে গেল স্বল্প বিসর্গ, স্বল্প। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা হ্রস্বর সঙ্গে অন্যান্য বাকি স্বরবর্ণগুলো অর্থাৎ এই দুটোকে বাদ দিয়ে অন্যান্য স্বরবর্ণ, কেমন? যদি কোনো কারণে হ্রস্ব এবং দীর্ঘের সঙ্গে এই হ্রস্ব দীর্ঘের মধ্যেই আবার কোনো একটা বর্ণ চলে আসে, তাহলে কিন্তু সেটা আবার এই সূত্রে নয়, সেটা হয়ে যাবে স্ববর্ণে দীর্ঘ সূত্রে। কেমন? তখন সেখানে গিয়ে আবার এই বর্ণটা আমাদের যোগফল হিসেবে আসবে, তো আমরা সেখানে যেতে চাই না। এরপরে দেখো, তাহলে আমরা ব জানলাম, অন্তস্থ জ কিভাবে এলো সেটা জানলাম। এবারে আমরা 3 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে র কিভাবে এলো, অর্থাৎ রি এবং দীর্ঘ রি এর সঙ্গে যখন এই দুটো বাদে বাকি স্বরবর্ণ অর্থাৎ এই দুটো বর্ণের সঙ্গে যেগুলো যোগ হবে বা যে বর্ণটা যোগ হবে সেটা এই দুটোকে ছাড়া অন্য বর্ণ যোগ হবে। কেমন? তাহলে এই দুটো ছাড়া অন্য স্বরবর্ণ যখন যোগ করব তখন এটার স্থানে কি হবে? এটার স্থানে হয়ে যাবে রয়ে হসন্ত। মনে থাকবে কার স্থানে? রিকার রি এবং দীর্ঘ রি এর স্থানে হয়ে যাবে রয়ে হসন্ত। আর রয়ে হসন্ত হওয়া মানে এটা কিভাবে বসবে বলো? রফলা, রফলা। কেমন? রফলা মানে একটা এই রকম, তাই তো? প্রত্যেকটা বর্ণের নিচে যে দাগটা থাকে ঢেউয়ের মতো সেটাকে আমরা বলছি রফলা। তাহলে রটা বসবে রফলা হিসেবে। ঠিক আছে? একটা উদাহরণ নিয়ে যদি নেওয়া যাক, দেখো মাতৃ প্লাস ইচ্ছা, মাতৃ প্লাস ইচ্ছা। দেখি আমরা সূত্রের মধ্যে যেটা জেনেছি সেগুলো এখানে আছে কিনা। মাতৃতে আছে রি পেলাম, আর তারপরে আছে ই, তাহলে রি পেয়েছি, আর একটা অসবর্ণ স্বরবর্ণ অর্থাৎ এটা বাদ দিয়ে রি আর দীর্ঘই বাদ দিয়ে অন্য একটা স্বরবর্ণ আছে, তাহলে কি হবে? এই রি এর স্থানে রিটা মুছে গিয়ে হয়ে যাবে একটা র, রয় হসন্ত। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হলো মা। এবার দেখো তয়ে রফলা, রিকার তো মুছে যাচ্ছে, তাহলে ত আর তয়ে রফলা হচ্ছে, তাই তো? তয়ে রফলা যদি হয় তাহলে নিশ্চয়ই তকে আমরা এইভাবে লিখে রফলা দিই না, এর মতো করে লিখি, তাই তো? তাহলে এটা হয়ে যাবে মাত্র। এবার ই আছে, তাহলে হ্রস্ব ই, ছয় ছয় আকার আছে, মাতৃচ্ছা। কেমন? এই মাতৃচ্ছার মতোই আরেকটা শব্দ আছে, সেটা হলো পিতৃচ্ছা। মাতৃচ্ছার মতো করে আরেকটা শব্দ হলো
পিতৃচ্ছা। কেমন? আশা করি বোঝাতে পেরেছি। এবারে দেখো আমাদের যে 4 নম্বরের সূত্র, সেটা হচ্ছে লয়ের কি করে আগম হবে বা আদেশ হবে, লয়ের আদেশ। হ্যাঁ, 4 নম্বরে যখন আমরা লি এই বর্ণের সঙ্গে, যখন লি এই বর্ণের সঙ্গে অস্ববর্ণ স্বরবর্ণ বা বাকি স্বরবর্ণ, অন্যগুলোতে যেভাবে লিখছিলাম বাকি স্বরবর্ণ, কেমন? বাকি স্বরবর্ণ মানে অবশ্যই লি বাদ দিয়ে বাকি স্বরবর্ণ, এটা বাদে অন্য যেগুলো রয়েছে সেগুলো, কেমন? যদি হয় তাহলে লি এর স্থানে হয়ে যাবে ল, এর স্থানে হয়ে যাবে ল, মনে থাকবে। আর এখানে কিন্তু কোন রকম ফলা হিসেবে বসবে না। এরপর দেখো উদাহরণ যদি নেওয়া যায় তাহলে আমরা পেয়ে যাব লি প্লাস আকৃতি। এটার ক্ষেত্রে উদাহরণ খুবই কম পাওয়া যায়, লি বর্ণ লুপ্ত বর্ণ যাই হোক। তাহলে লি আকৃতি, এই লি এর স্থানে বসে যাবে কি ল, আর আ আছে তাহলে লা, আর কয়লি দয় হ্রস্বই, তাহলে এটা হয়ে যাবে লাকৃতি। অবশ্যই বিসর্গ থাকবে লাকৃতি। কেমন? তাহলে আমরা এই অন্তস্থ বর্ণ অর্থাৎ 4 নম্বরে যে নিয়মটা সেটা আমরা জেনে নিলাম। এবারে আমরা যেটা 5 নম্বরে জানবো সেটা হলো দেখো 5 নম্বরে যে সূত্রটা আমরা জানবো সেটা হলো অয় আব, লিখছি এখানে অয় অব আয় আব এর আদেশ। কেমন? এর আদেশ কিভাবে হবে? প্রথমে আমরা অয় জানি, অয়ের আদেশ কিভাবে হবে, কেমন? 1 নম্বরে যখন আমি এ বর্ণ, এ একটা বর্ণ, কেমন? তো এই বর্ণের সঙ্গে স্বরবর্ণের সঙ্গে যে কোনো স্বরবর্ণ, যে কোনো স্বরবর্ণ, তখন এ স্থানে যোগ করব, অর্থাৎ এ স্থানে এর সঙ্গে যখন যে কোনো স্বরবর্ণ যোগ করব তখন এ স্থানে আমাদের হয়ে যাবে অয়। কেমন? এ স্থানে হয়ে যাবে অয়, অয়টা অবশ্যই হসন্ত। এবার দেখো যদি এর স্থানে, এখানে বলেছে আগের সূত্রটা আমরা জেনেছিলাম যে ওই যে দুটো পার্টিকুলার বর্ণ সেই দুটো বাদে অন্য স্বরবর্ণকে যোগ করতে হবে, কিন্তু এখানে কি, এখানে এর সঙ্গে যে কোনো স্বরবর্ণ যোগ করলে হবে। অর্থাৎ তুমি যদি এর সঙ্গে এও যোগ করো তাহলেও কিন্তু কিছু যায় আসবে না। কেমন? কেন আসবে না? তার কারণ এ তো কোনো স্ববর্ণ নয়, এ স্ববর্ণ নয়। যদি স্ববর্ণ হতো তাহলে কিন্তু আমাদের স্ববর্ণে দীর্ঘসূত্রে হতো, তাই না? তাহলে এর সঙ্গে যে কোনো স্বরবর্ণ যদি আসে তাহলে আমরা অবশ্যই একটা অয় পেয়ে যাব। কেমন? যেমন নে, নে বর্ণে একার আছে, শেষে একার উচ্চারণ হচ্ছে, প্লাস অনম। তাহলে দেখো নয় হসন প্লাস এ, আর এই এ স্থানে কি হয়ে যাবে বলেছে অয়, তাহলে এটাকে তুলে দিয়ে আমি লিখছি অয়, তাই তো? অয়, আর শেষের অংশটা অনম, অনম। শেষের অংশটা অবিকৃতি থাকবে, প্রথম অংশটার স্থানেই কিন্তু, বা প্রথম বর্ণটার স্থানেই কি বসছে? অয় বসছে এর স্থানে। কেমন? তাহলে নে এর স্থানে বসে গেল ন আর অয়। কেমন? তাহলে নয় অ নম। কেমন? নে যুক্ত অনম ইজ ইকুয়াল টু নয় নম। ঠিক আছে? আরেকবার বলছি, এর সঙ্গে যে কোনো স্বরবর্ণ তুমি যোগ করো তার সঙ্গে কি হবে, বা তোমরা যোগ করো, তাহলে এর স্থানে অয় হয়ে যাবে। অর্থাৎ এই এর স্থানটা, এটা উঠে গিয়ে কি বসবে? অয় বসবে। দেখো এখানে এ উঠে গিয়ে, নয় সঙ্গে এ ছিল, সেই এ উঠে গিয়ে এখানে হয়েছে অয়, তাই তো? তাহলে অয় হয়ে এখানে নয় অনম, নয়নম। কেমন? এইভাবে আমরা এই পদটাকে বের করে নিলাম সন্ধি করে। এরপরে যে 2 নম্বর সূত্রটা আছে, এরপরে যে 2 নম্বর সূত্রটা আছে সেটা সেম, শুধুমাত্র এর জায়গায় হয়ে যাবে ও। তাহলে ও প্লাস এই ও একটা স্বরবর্ণ, এই ও স্বরবর্ণের সঙ্গে যে কোনো স্বরবর্ণ তুমি যোগ করো তাহলে ও স্থানে কি হয়ে যাবে? ও স্থানে হয়ে যাবে অব, অবশ্যই হসন্ত হবে। কেমন? ও স্থানে যে কোনো স্বরবর্ণ যোগ করো কি হয়ে যাবে? ও স্থানে অব। কেমন করে হবে?
যেমন গো প্লাস আদি, কেমন, গো প্লাস আদি ইজ ইকুয়াল টু, তাহলে গয়ে হসন্ত প্লাস ও, দেখো গোতে ওকার আছে, তাহলে গোয়ের ওকারের স্থানে কি হবে বলেছে, অব হবে, অব। তাহলে আমি ওকারটা মুছে দিচ্ছি, ওকারটা মুছে দিয়ে কি লিখবো, অব, কেমন, আর তার সঙ্গে আদি যেমন ছিল তেমন, তাহলে গব আদি, গব প্লাস আদি, তাহলে এখানে কি হয়ে গেল, গ বা দি, বোঝা গেল। গো প্লাস আদি, এখানে ও ছিল, এই যে ও আছে, ও বর্ণ পেয়েছি আমরা, কেমন, আর তারপরে দেখো তাহলে ও এর স্থানে অব যোগ করলাম, ওটাকে তুলে দিয়ে অব যোগ করলাম, আর পরের অংশটা সেম ছিল, তাই এখানে গো প্লাস আদি, গ অব প্লাস আদি, গব আদি ইজ ইকুয়াল টু গবাদি, কেমন। নেক্সট, এরপরে আমাদের যে সূত্র, তাহলে আমরা অয় জানলাম, এরপরে অব জানলাম, তাই না। এবার আমরা জানবো আয়, আয় কিভাবে এলো। ওইকার আমরা দেখেছিলাম যে যখন একার যোগ করেছিলাম, এখানে একারের সঙ্গে যে কোনো স্বরবর্ণ যোগ করেছিলাম, তখন কি হয়েছিল, তখন আমাদের অয় হয়েছিল, কিন্তু ওটারই দীর্ঘ অর্থাৎ সেটারই দীর্ঘ অর্থাৎ ওই যখন যোগ করছি, তখন এই ওই এর স্থানে কি হয়ে যাচ্ছে, ওই এর স্থানে হয়ে যাচ্ছে আয়, কেমন, ওই এর স্থানে হয়ে যাচ্ছে আয়। তাহলে দেখো পরের সূত্র আমাদের ওই, কেমন, এই ওই যে কোনো স্বরবর্ণ, ওই এর সঙ্গে যে কোনো স্বরবর্ণ আমরা যদি যোগ করি, তাহলে ওই এর স্থানে হয়ে যাবে আয়, কেমন। যেমন উদাহরণ, উদাহরণ গই প্লাস অকহ, গই প্লাস অকহ, দেখো গইতে ওইকার আছে, কেমন, গই বর্ণে এই যে গই অংশটা লেখা আছে, সেখানে কিন্তু গয়ে হসন্ত বর্ণ বিশ্লেষণ করে ওই পেয়েছি, আর তার সঙ্গে কি যোগ করতে বলেছে, অকহ। তাহলে আমাদের কি পরিবর্তন হবে বলেছে, ওইকার এবং তারপরে যে কোনো স্বরবর্ণ, ওইকার তারপরে যে কোনো স্বরবর্ণ অ আছে, এবার এই দুটোকে যখন আমি যোগ করব বা সন্ধি করব, তখন কি পাবো, ওই এর স্থানে অর্থাৎ ওইটাকে মুছে দিয়ে কি আসবে, আয়, কেমন। তাহলে গ আয় অক, কেমন, তাহলে গ আয় ইজ ইকুয়াল টু গ আর আ মানে কি, গা, ঠিক আছে, আর তার সাথে অন্তস্থ ক বিসর্গ, তাহলে আমরা পেলাম গায়কহ, ঠিক আছে। এইভাবে করে আমরা এই পদগুলো নির্ণয় করতে পারি। এর পরের অংশ দেখো, একেবারে শেষ অংশ আব, তাহলে এবার ও এর সঙ্গে যে কোনো স্বরবর্ণ যোগ করলে কি হবে, ও এর স্থানে আব, ও এর স্থানে আব হয়ে যাবে, কেমন। একেবারে শেষ, আমরা এই আব কিভাবে এলো সেটা এবার জানছি। দেখো ওইকারের সঙ্গে ওই এবং তার সঙ্গে যে কোনো স্বরবর্ণ যখন যোগ করছি, তখন এই ওইকারের স্থানে, অন্য কোনো বর্ণের স্থানে নয়, শুধুমাত্র ওইকারের স্থানে অর্থাৎ এই স্থানটাতে এই ও বর্ণটা উঠে গিয়ে এখানে হয়ে যাবে আব, কেমন। কিরকম, একটা উদাহরণ নিলেই পরিষ্কার হবে। নৌ যুক্ত ই কহ, নৌ যুক্ত ই কহ, দেখো ঔকার এখানে চেয়েছে, এখানে ঔকার আছে, যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে নয় হসন্ত প্লাস ঔ পেয়েছি, ঔ এবং তার সঙ্গে কি যোগ করতে বলেছে, হ্রস্বই, অর্থাৎ যে কোনো স্বরবর্ণ মানে ঔকার এবং তারপরে যে কোনো স্বরবর্ণ যদি পাই, তাহলে এই দুটোর মিলনে ঔকারের স্থানে কি হবে, আব, কেমন। তাই হয়ে গেল ন আব মানে নাম, হলো নাম, আর তার সাথে ই যেমন ছিল তেমনই আছে, ই কাহা, তাহলে এই দুটোকে যোগ করলে নাবি কাহা, কেমন। এভাবে যোগ করলে আমরা পেয়ে যাব নাবি কাহা। তারপরে আরেকটা যদি উদাহরণ নিই, পাব কাহা,
কেমন? আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে পাবক হয়, এটাকে ভাঙলে কি পাবো? ও যুক্ত ই কহ, মানে পয়ের স্থানে দেখো ও আছে, পয়ের সঙ্গে ও আর তার পরের বর্ণ ই, তাহলে আমাদের সূত্র অনুযায়ী ঔকার আর তার সঙ্গে যে কোনো একটা স্বরবর্ণ, ঔকার এবং যে কোনো একটা স্বরবর্ণ হ্রস্ব হয়ে এসেছে এবং এই দুটোকে যোগ করে আমরা পেলাম আব। তাহলে হয়ে গেল প, প বর্ণ ঔকার উঠে গিয়ে প আব, তাই তো? আর শেষে ই ক, তাহলে কি হয়ে গেল? পাবকহ। কেমন? এইভাবে আমরা বর্ণগুলোকে পেতে পারি। তাহলে আমাদের যে স্বরসন্ধির সূত্রগুলো সেগুলো আমরা মোটামুটি জেনে নিলাম। এর পরের ক্লাসে আমরা অবশ্যই ব্যঞ্জন সন্ধি সম্বন্ধে আলোচনা করব, কিন্তু তার আগে স্বরসন্ধি সম্বন্ধে আর কয়েকটা কথা বলতে হবে, বলা আবশ্যক। দেখো এমন কিছু কিছু সন্ধি আছে, এমন কিছু কিছু পদ আছে যে পদগুলো কোনো রকম সূত্র মেনে সন্ধিযুক্ত হয় না বা সেগুলো সন্ধি হয় না, সেগুলোকে সূত্র বহির্ভূত বলা চলে। কেমন? অর্থাৎ কোন রকম সূত্র না মেনেই সেগুলো সন্ধি হয়, এবং এমন সন্ধি হয় যে যেগুলোকে আমরা তার মধ্যে যদি নিয়ম প্রয়োগ করতে যাই তাহলে কিন্তু অবশ্যই সেখানে একটা সমস্যা তৈরি হয়। যেমন দেখো সারঙ্গ, সারহ প্লাস অঙ্গহ। এবার দেখো এখানে অবর্ণ আছে আর এখানে অবর্ণ আছে, তাহলে অ আর অ এই দুটো স্ববর্ণ মিলে কি হবে? আ। কিন্তু এমনটা হয় না, কি হয়? এখানে অটা উঠে গিয়ে হয়ে যায় অ, তাহলে এটা নিয়ম বহির্ভূত। কেমন? অর্থাৎ নিয়মের মধ্যে এই সমস্ত কিন্তু নেই। এই ধরনের সন্ধিকে তাহলে আমরা যে পদটা পাবো সেটা হয়ে যাবে সারঙ্গহ। এই ধরনের সন্ধিকে, যেগুলো নিয়ম মেনে হয় না, সেই ধরনের সন্ধিকে আমরা বলবো নিপাতনের সন্ধি। কেমন? আরেকটা যদি উদাহরণ নিই তাহলে পাবো কুল প্লাস অটা হয়ে যাবে কুলোটা। হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল কি? অকার আর অকার মিলে আকার, এরকম হওয়া উচিত ছিল কুলাটা, কিন্তু সেটা হয় না। এখানে যদি নিয়ম আমরা ইনপুট করতে যাই তাহলে কি হবে? যে সন্ধির অর্থটা পাল্টে, অর্থাৎ এই শব্দটা যে অর্থে প্রয়োগ করা আছে সেই অর্থ পাল্টে গিয়ে অন্যরকম কিছু একটা বিকৃতি অর্থ হয়ে যাবে, সেই জন্য অর্থটা হয় কুলটা। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা অবশ্যই ব্যঞ্জন সন্ধি সম্বন্ধে কিছু আলোচনা করব।